বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। অর্থালঙ্কারের যে সকল রীতিগুলি রয়েছে, অর্থালঙ্কারের এই পঞ্চবিধ শ্রেণীর মধ্যে অন্যতম হল সাদৃশ্যমূলক অলঙ্কার। এই সাদৃশ্যমূলক অলঙ্কারের মধ্যে অবস্থান করা উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অপহনতি, সন্দেহ, দৃষ্টান্ত প্রভৃতি যে সকল অলঙ্কার রয়েছে তার মধ্যে আমরা ইতিমধ্যেই উপমা অলঙ্কারটি ক্লাস সম্পন্ন করেছি বিস্তৃতভাবে। তোমরা নিশ্চয়ই ক্লাসের সঙ্গে ছিলে। শব্দালঙ্কার নিয়েও আশা করি কোনো দ্বিধা নেই। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা রূপক এবং উৎপ্রেক্ষা এই দুটি অলঙ্কার নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি, রূপক এবং উৎপ্রেক্ষা সেই অর্থালঙ্কার যে অর্থালঙ্কারকে অনুভব করতে গেলে আমাদের সাদৃশ্যমূলক অলঙ্কারের সেই চারটি অঙ্গের কথা স্মরণ করে নিতে হবে: উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। এর মধ্যে উপমেয় এবং উপমান তা স্মরণ করে নেওয়াটা অত্যন্ত কাঙ্ক্ষিত। উপমেয় কি নিশ্চয়ই তোমাদের মনে আছে। কবি বা লেখক যা বলতে চাইছেন, যাকে ব্যাখ্যা করতে চাইছেন, তাই উপমেয়। আর ব্যাখ্যা করতে গিয়ে তিনি যার সাহায্য নিলেন তাই হলো উপমান। এই অংশটি প্রথমে স্মরণ করে নেওয়া কাঙ্ক্ষিত। আমরা এবার আসি রূপক অলঙ্কারে। রূপক অলঙ্কারে প্রথমে আমরা একটি দৃষ্টান্ত দেখে নিই। যেমন দেখো, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এখানে আমরা যদি লক্ষ্য করি, মানব জমিন, মানুষের জীবনকে কবি কিসের সঙ্গে তুলনা করতে চাইছেন? জমিনের সঙ্গে তুলনা করতে চাইছেন। সুতরাং উপমেয় তা হলো মানব, উপমান তা হলো জমিন। তাহলে মানব এই উপমেয়, অর্থাৎ মানুষের জীবন তা হলো উপমেয়, তাকে জমি অর্থাৎ একটা ভূমি তার সঙ্গে তুলনা করলেন। কি বলতে চাইছেন? এই দুটিকেই যদি সঠিকভাবে আবাদ করা যায়, কর্ষণ করা যায়, তাহলে খুব সুন্দর ফসল ফলে। তাতে জমি কর্ষণ করলে ফসল ভালো হয়, মননভূমি কর্ষণ করলে ভাবনার জগৎ গড়ে ওঠে। তাই মানুষের জীবনকে কবি জমিনের সঙ্গে তুলনা করলেন, মানুষের মনকে কবি জমিনের সঙ্গে তুলনা করলেন। এই যে উপমা, উপমেয়, এই উপমেয় পদের সঙ্গে উপমান পদের অভেদ কল্পনা করা হলো, মিলিয়ে দেওয়া হলো, তাই রূপক অলঙ্কার হলো। মূলত লক্ষণীয় এটা কিন্তু মনে রাখবে যে রূপক অলঙ্কারের ক্ষেত্রে উপমান কিন্তু বিশেষভাবে প্রাধান্য পায়, উপমান প্রতিষ্ঠিত হয়। কেমন? যেমন ভাবে আমরা এর পরের দৃষ্টান্তে সংজ্ঞায় দেখে নিই, কি বলা হচ্ছে? উপমেয়ের সাথে উপমানের, মানে উপমেয় পদের সঙ্গে উপমান এই পদের যে অভেদ কল্পনা করা হয় তাকেই আমরা বলতে পারি রূপক অলঙ্কার। কেমন? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আসলে হয় কি, উপমেয় বা উপমেয় এই বিষয়, এর বিষয়ের উপরে, উপমেয়ের তো একটা বিষয় থাকে, এই উপমেয় পদের বিষয়ের উপরে উপমান পদের বিষয়টি অভেদ রূপে অবস্থান করে। কেমন? তবে এই অভেদটি কিন্তু কাল্পনিক, এটাও আমাদের মনে রাখতে হবে। কেমন? অর্থাৎ রূপক অলঙ্কারের ক্ষেত্রে অভেদ সর্বস্ব নয়, অভেদটা কিন্তু কাল্পনিকভাবে আরোপিত। কেমন? এইভাবে রূপক অলঙ্কার গ্রথিত হয়। এবার রূপক অলঙ্কারের আমরা তিনটে শ্রেণী দেখতে পাই। এক হলো নিরঙ্গ রূপক, আরেকটি সাঙ্গ রূপক, আরেকটি হলো পরম্পরিত রূপক, কিংবা কেউ কেউ বলে থাকেন পরিম্পরিত রূপক। আমরা প্রথমে নিরঙ্গ রূপকটিকে দেখে নিই। নির অঙ্গ, নিহ অঙ্গ, সাঙ্গ স অঙ্গ। তাহলে রূপকের ক্ষেত্রে প্রথম নিরঙ্গ যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে রূপকের অঙ্গ নেই, নিহ অঙ্গ নিরঙ্গ। অর্থাৎ যে রূপক সমাসের অঙ্গ নেই আর যে রূপক সমাসের অঙ্গ আছে তাই হলো সাঙ্গ, মানে অঙ্গের সহিত বর্তমান সাঙ্গ। পরম্পরিত পরে আসছি। তাহলে নিরঙ্গ রূপক আমরা প্রথম দেখে নিই। দেখো, দৃষ্টান্ত স্বরূপ এখানে দিয়েছি, সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে। তাহলে সংসারকে কিসের সঙ্গে তুলনা করা হলো? এই সংসার, এই উপমেয় পদটিকে লক্ষ্য করে দেখো, সমর অঙ্গন মানে যুদ্ধের ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হলো। অর্থাৎ সংসার এটি হলো উপমেয় আর সমরাঙ্গন এটি হলো উপমান। তাহলে উপমেয় একে উপমান, এই অভেদ করা হলো।
লক্ষ্য করে দেখো কাল্পনিক সাদৃশ্য, এই কাল্পনিক ভাবে একটি অভেদ আরোপিত হলো। এবার বিষয়টি হলো, বোঝার হলো এখানে অঙ্গ নেই। অঙ্গ নেই মানে হলো সংসারের সঙ্গে সমরাঙ্গনের সরাসরি তুলনা করা হলো, অভেদ করা হলো। এই সংসার উপমেয় পদেরও কোনো অঙ্গ নেই পৃথকার, আর সমরাঙ্গন এই পদটি অর্থাৎ উপমান পদেরও আর কোনো অঙ্গ নেই, তাই এরা নিরঙ্গ রূপক। সংজ্ঞায় আসি। এবার সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একমাত্র উপমেয় বা বিষয়ের উপরে, এই যে উপমেয় পদ এটাকে বিষয় বলা হচ্ছে, তাহলে একমাত্র উপমেয় বা বিষয়ের উপরে, উপমেয় পদের তো একটা বিষয় থাকে, এই বিষয়ের উপরে যখন উপমান, একটি মাত্র উপমান পদের বিষয় আরোপিত হয়, কেমন এই উপমান পদটির বিষয়ই আরোপিত হচ্ছে। সমরাঙ্গনে যুদ্ধ হয়, এটা হলো বিষয়ী উপমান পদের। সংসারের ক্ষেত্রে আমাদের প্রচুর লড়াই করতে হয়, দারুণ সংগ্রাম করতে হয়, তাহলে এটা হলো উপমেয় পদের বিষয়। এই উপমেয় পদের বিষয়ের উপরে উপমান পদের বিষয়ই আরোপিত হচ্ছে, একে বলা হয় নিরঙ্গ রূপক। আমরা সাঙ্গরূপকটা যদি দেখে নিই তাহলে খুব সহজে বুঝতে পারবে। যেমন দেখো, সাঙ্গরূপকের ক্ষেত্রে বলা হচ্ছে শোকের ঝড় বহিল সভাতে, শোভিল চৌদিকে সুর সুন্দরীর রূপে বামাকুল, মুক্ত কেশ মেঘমালা, ঘন নিঃশ্বাস প্রবল বায়ু, অশ্রুবারি ধারা। কেমন এই অংশটা এখানে বিবৃতভাবে বলা হলো। এবার এটাকে যদি আমরা বিস্তৃতভাবে দেখে নিই তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে উপমেয় হলো শোক, তাই তো? এই যে শোক, এটি হলো উপমেয়। তা উপমেয় শোক আর উপমান কি শোকের ঝড়। শোককে কিসের সঙ্গে তুলনা করা হলো? ঝড়ের সঙ্গে। তাহলে এটা হলো উপমেয়, এটা উপমেয়, আর এটা হলো উপমান, মানে এটাকে আমরা এক বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? দুই। কেমন? তাহলে এই শোক হলো উপমেয় আর দুই হলো ঝড়, উপমান। এইবার কি হলো? উপমেয় শোকের আশ্রয় হলো বামাকুল। এই যে উপমেয় শোক, তার আশ্রয় কি? বামাকুল। অর্থাৎ উপমেয় শোকের তো একটা বিষয় থাকবে, বিষয়টা কি? বামাকুল। বামাকুল মানে নারীরা। কেমন? আর কি? তাদের বিভিন্ন অঙ্গ রয়েছে। দেখো, এই বামাকুলের মুক্ত কেশ, মেঘমালা, অশ্রুবারি ধারা, হাহাকার রব, এই সকল কিছু। কেমন বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে সামগ্রিকভাবে আমরা যদি লক্ষ্য করি তার দেখতে পাই এই বামাকুলের মধ্যে, এই বামাকুলের অঙ্গ হলো মুক্ত কেশ, মেঘমালা, তার সঙ্গে সঙ্গে ঘন নিঃশ্বাস, মেঘমালা ঘন নিঃশ্বাস, কেমন, কিংবা অশ্রুবারি ধারা, তার সঙ্গে আরেকটু সংযোগ রয়েছে আষাঢ় জিমুতেন্দ্র হাহাকার রব। তাহলে হাহাকার রব, এই হাহাকার রব, এইগুলো হলো উপমেয় পদের অঙ্গ। ঠিক তেমনি ভাবে উপমান পদের অঙ্গ যদি লক্ষ্য করো তাহলে ঝড়ের সঙ্গে মেঘমালা, প্রবল বায়ু আর জিমুতেন্দ্র মানে হলো মেঘ। কেমন? এগুলো কিন্তু, আর আষাঢ়, আষাঢ় মানে হলো বৃষ্টি আগমনের। কেমন? তাহলে এগুলো হলো উপমানের অঙ্গ। তাহলে দুটো বিষয়, একটা উপমেয় একটা উপমান, দুটোর কিন্তু পৃথক পৃথক অঙ্গ আছে। এই যে অঙ্গ থাকবে মানে অঙ্গপূর্ণ উপমেয় পদ, তাহলে শোকের ঝড় এর অঙ্গগুলো কি কি? বামাকুল, মুক্ত কেশ, ঘন নিঃশ্বাস, অশ্রুবারি ধারা, হাহাকার রব, এগুলো হলো শোকের ঝড়ের অঙ্গ। আর ঠিক তেমনি উপমান পদের অঙ্গ কি কি আছে? উপমান পদ হলো ঝড়, এই ঝড়ের অঙ্গ কি কি আছে? মেঘমালা, তারপরে কি রয়েছে? এই যে আষাঢ়, প্রবল বায়ু এবং জিমুতেন্দ্র, এগুলো হলো উপমান পদের বিষয়ী অর্থাৎ উপমান পদের অঙ্গ। তাহলে এই উপমেয় পদের অঙ্গের উপরে উপমান পদের অঙ্গ আরোপিত হলো, একেই বলা হচ্ছে সাঙ্গরূপক। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিরঙ্গ মানে যে সকল উপমেয় উপমান পদের অঙ্গ নেই রূপক রূপক অলঙ্কারের ক্ষেত্রে, সেগুলি নিরঙ্গ রূপক। আর সাঙ্গরূপকের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? যেগুলির মধ্যে আমরা অঙ্গ দেখতে পাচ্ছি, কেমন, উপমেয় আর উপমান পদের উপরে, তাকে বলা হচ্ছে সাঙ্গরূপক। ঠিক আছে, নিশ্চয়ই বুঝেছ। এরপরে আমরা পরের অংশে চলে যাই, পরম্পরিত রূপক। এই পরম্পরিত রূপকের ক্ষেত্রে কি হয় আমরা একটু আগে উদাহরণটা দেখে নিই। যে হৃদয় কাননে কত শত আশালতা শুকায় মরিল। লক্ষ্য করে দেখো, আমরা যদি প্রথম এই পদটাকে দেখি, হৃদয় কাননে, শুধু এই অংশটা দেখো, হৃদয়কে কিসের সঙ্গে তুলনা করা হলো? কানন। তাহলে হৃদয়কে আমরা বলতে পারি এক, এক মানে কি? উপমেয়। হৃদয়কে তুলনা ব্যাখ্যা করা হচ্ছে। হৃদয়কে ব্যাখ্যা করতে গিয়ে কবি বা লেখক কার সঙ্গে তুলনা করলেন?
কাননের সঙ্গে তুলনা করলেন। কেমন? তাহলে হৃদয়কে ব্যাখ্যা করতে গিয়ে কবি বা লেখক কাননের সঙ্গে তুলনা করলেন। সুতরাং এখানে দেখো এই পদটি কিন্তু ইতিমধ্যে রূপক অলঙ্কার তৈরি করে দিয়েছে। হৃদয়কে কাননের সঙ্গে অভেদ করা হলো, কিন্তু লক্ষণীয় কত শত আবার আশালতা। এই আশালতা পদটি তুমি যদি দেখো তাহলে লক্ষ্য করো এখানে আশালতার মধ্যে আশা, তা হলো এই আশা, এ হলো এক মানে উপমেয়, আর দুই লতা, এ হলো উপমান। তাহলে এদিকে লক্ষণীয় এই যে আশা লতা আর হৃদয় কানন। তাহলে প্রথমে রয়েছে হৃদয় কানন, এই হৃদয় কানন এই অংশটির উপরে আশালতা এই অংশটি আরোপিত হলো। সামগ্রিকভাবে কি দাঁড়ালো? ডেফিনেশনে চলে আসি, একটি উপমেয় বা উপমানের অভেদ। এটা হলো একটা উপমেয় বা উপমানের অভেদ। আমরা এই অংশটিকে একটা উপমেয় বা উপমানের অভেদ বলতে পারি। এর উপরে আরেকটি উপমেয় উপমানের অভেদ আরোপিত হচ্ছে, অর্থাৎ এই অংশটির উপরে, এটা তো উপমেয় উপমানের অভেদ, তার উপরে এ গিয়ে আরোপিত হলো। এই যে আরোপিত হলো একেই আমরা বলতে পারি পরম্পরিত রূপক। নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? তাহলে প্রথম অংশে আমরা চলে যাই, এটা একটা উপমা অলঙ্কারের দৃষ্টান্ত, রূপক অলঙ্কারের দৃষ্টান্ত। এই রূপক অলঙ্কারের মধ্যে উপমেয় আর উপমানের অভেদ রয়েছে, তার উপরে আরেকটি উপমেয় উপমানের অভেদ আরোপিত হলো, একেই আমরা বলছি পরম্পরিত রূপক। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো নিরঙ্গ সাঙ্গ পরম্পরিত। এবার আমরা চলে আসি উৎপ্রেক্ষা অলঙ্কারে। উৎপ্রেক্ষা অলঙ্কারের ক্ষেত্রে আমরা প্রথমে একটুখানি দৃষ্টান্ত দেখে নিই, তাহলে খুব সহজে অনুভব করতে পারবো। কেমন? কি দিয়েছি? লুটায় মেখলা খানি ত্যাজি কোটি দেশ মৌন অপমানে। মেখলা একটি অলঙ্কার, নারীদের কোমরে ব্যবহার করা একটি অলঙ্কার, একে মেখলা বলা হয়। কোটি শব্দের অর্থ কোমর। তাহলে মেখলা এই অলঙ্কারটি কোমর ত্যাগ করে নিচে যেন পড়ে আছে মৌন অপমানে, সে যেন অপমানিত হয়ে কোমর দেশ ত্যাগ করে মাটিতে লুটোচ্ছে। কেমন? তাই কবি বললেন লুটায় মেখলা খানি ত্যাজি কোটি দেশ যেন মৌন অপমানে। এখানে একটা যেন দেখো লুপ্ত আছে, যেন অর্থাৎ সন্দেহবাচক একটা শব্দ, অনুমানবাচক একটা শব্দ, সন্দেহবাচক নয়, অনুমানবাচক একটা শব্দ। এবার কথাটি হলো আমাদের খুঁজে নিতে হবে এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার, তার সংজ্ঞায় আসি আগে, তাহলে খুব সহজে বুঝে নেবে। কিংবা আরেকটা উদাহরণে বলছি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তোমরা তো এই লাইনটি সম্পর্কে যথেষ্ট পরিচিত, তাই না? তাহলে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যকে গদ্যময় বলা হল। পূর্ণিমা চাঁদকে কবি কিসের সঙ্গে তুলনা করলেন? দেখো, পূর্ণিমা চাঁদকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করছেন। যেন সন্দেহ, একটা কোথায় যেন একটা অনুমান মনে হচ্ছে দেখে। পূর্ণিমা চাঁদকে দেখে মনে হলো না, এটা তো পূর্ণিমা চাঁদ নয়, যা পরিস্থিতি তাতে করে যেন পূর্ণিমা চাঁদটি হয়ে দাঁড়িয়েছে ঝলসানো রুটি। এই যে মনে হওয়া, যেন এই পদটির মধ্য দিয়ে মনে হওয়া বুঝিয়ে দিলেন। এখানে যেনটা নেই, এখানে যেন একটা লুপ্ত হয়ে আছে। কেমন? এখানে যেন হতে পারত কিন্তু লুপ্ত হয়ে আছে। এবার আমরা সংজ্ঞায় আসি, তারপরে বুঝাই। উপমেয়কে উৎকট সাদৃশ্য হেতু। কেমন? উপমেয়কে উৎকট মানে ভীষণ সাদৃশ্যের কারণে কি হয়? উপমান বলে সন্দেহ করা হয়, একে উৎপ্রেক্ষা অলঙ্কার বলে। উৎপ্রেক্ষায় কবি অজ্ঞাতসারে সংশয় উল্লেখ করেন, সংশয় সন্দেহ উল্লেখ করে থাকেন অজ্ঞাতসারে, নিজের অজান্তেই। কেমন ব্যাপারটা লক্ষ্য করে দেখো, লুটায় মেখলা খানি ত্যাজি কোটি দেশ মৌন অপমানে। কেমন? কিংবা এই অংশটি, এটা স্পষ্ট, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে এখানে উপমেয় কোনটি? পূর্ণিমা চাঁদ। তাকে কিসের সঙ্গে উপমিত করলেন তিনি? ঝলসানো রুটির সঙ্গে। তার মনে হলো উৎকট সাদৃশ্যের জন্য অনুমান করলেন তিনি যে পূর্ণিমা চাঁদ না, এ তো মনে হচ্ছে ঝলসানো রুটি। এই যে উৎকট সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে সন্দেহ হলো, একেই আমরা উৎপ্রেক্ষা অলঙ্কার বলতে পারি। এবং উৎপ্রেক্ষা অলঙ্কারের ক্ষেত্রে কি হচ্ছে? কবি অজ্ঞাতসারে মানে নিজের অজান্তেই সংশয়ের আশ্রয় নিয়ে কিন্তু ফেলেন। আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। কেমন? বেশ, এবারে উৎপ্রেক্ষা অলঙ্কারের আমরা প্রকারভেদে চলে আসি। এখানে দেখা যাচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা এবং প্রতীয়মান উৎপ্রেক্ষা, দুটো উৎপ্রেক্ষা অলঙ্কার আছে। আমি সরাসরি উদাহরণে চলে যাই। বাচ্যোৎপ্রেক্ষায় তুমি যেন ওই আকাশের উদার, তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন ওই অকুল পাথার। যেন যেন অবস্থান করছে। কেমন? অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারি অনুমানবাচক শব্দ।
এগুলো কিন্তু অবস্থান করছে। তুমি যেন ওই আকাশ উদার, তোমাকে কিসের সঙ্গে তুলনা করা হলো? উদার আকাশের সঙ্গে। আর আমি নিজেকে কিসের সঙ্গে তুলনা করলাম? অকুল পাথরের সঙ্গে, মানে সমুদ্রের সঙ্গে তুলনা করলাম। এবার সংজ্ঞার ক্ষেত্রে আসি। যে উৎপ্রেক্ষা অলঙ্কারে যেন জনু বুঝি মনে হয়, এই পদগুলি থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন? এটা মনে রাখতে হবে, মনে একদম মুখস্থ করে ফেলবে। তোমরা দেখো, যেমন উপমা অলঙ্কারের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে সেই সাদৃশ্যবাচক শব্দ তোমাদের বেশ কয়েকটি দেখিয়ে দিয়েছিলাম, যে মতি পারা মত সম সদৃশ সমান প্রতিম যথা নিভ, এই যে পদগুলি, কেমন? এগুলো হলো সাদৃশ্যবাচক শব্দ। ঠিক তেমনি উৎপ্রেক্ষা অলঙ্কারের ক্ষেত্রে সন্দেহবাচক শব্দ, যেন জনু বুঝি মনে হয়, বা অনুমানবাচক শব্দ, এই কটা কিন্তু মনে রাখবে। তাহলে কিন্তু খুব সহজে উৎপ্রেক্ষা অলঙ্কার চিনতে পারবে এবং বাচ্যোৎপ্রেক্ষাকে চিনতে পারবে। তাহলে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের ক্ষেত্রে এগুলো কিন্তু থাকবে। দেখো, লক্ষ্য করে, এখানে একটা যেন, ঠিক তেমনি ভাবে এখানে একটা যেন, কিংবা এখানে এই যে একটা যেন রয়েছে, তাহলে এটা বাচ্যোৎপ্রেক্ষা। এটাই কিন্তু যেন নেই। যদি যেন না থাকে তাহলে সেটা প্রতীয়মান উৎপ্রেক্ষা। খুব সহজ বিষয়। তাহলে যে উৎপ্রেক্ষা অলঙ্কারে যেন জনু বুঝি মনে হয়, এই অনুমানবাচক শব্দগুলো থাকে, তাকে আমরা বলে থাকি বাচ্যোৎপ্রেক্ষা। তাহলে রইল করে প্রতীয়মান উৎপ্রেক্ষা। খুব সহজ। দেখো উদাহরণ, তাহলে বুঝতে পারবে। নির্বিষ সর্পের, মানে বিষহীন সাপের ব্যর্থ ফনা আস্ফালন। যদি ফনা তুলে বিষহীন সাপ ছোবল দিতে আসে, তার অর্থটা কি? বিষ নেই তো, তাহলে নিরস্ত্র দর্পের হুঙ্কার, সে যেন নিরস্ত্র দর্পের সঙ্গে, অস্ত্রহীন দর্পের সঙ্গে হুঙ্কার দিচ্ছে। সুতরাং আমরা এখানে নির্বিষ সর্পের ব্যর্থ ফলা আস্ফালন, এই যে ব্যর্থ ফনা আস্ফালন, এটা হলো উপমেয়। তার সঙ্গে কাকে উপমিত করলাম? নিরস্ত্র দর্পের হুঙ্কার, এর সঙ্গে। সুতরাং আমরা এখানে যেন জন্য এসব পেলাম না। তাহলে আমরা এরম বলতে পারি তো, নির্বিষ সর্পের ব্যর্থ ফনা আস্ফালন যেন বুঝি, এটা বলতে পারি। যেন নিরস্ত্র দর্পের হুঙ্কার, কিন্তু যেন জনু বুঝি মনে হয় এখানে নেই যেহেতু, সেই জন্য আমরা একে বলবো প্রতীয়মান উৎপ্রেক্ষা। অর্থাৎ যে উৎপ্রেক্ষা অলঙ্কারে অনুমানবাচক শব্দ থাকে না, অনুপস্থিত থাকে, তাকেই আমরা বলি প্রতীয়মান উৎপ্রেক্ষা। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছ? খুব সহজ নিশ্চয়ই লিখেছে। আচ্ছা, এবার আমরা এই রূপক এবং উৎপ্রেক্ষা অলঙ্কারের একটু নির্ণয় পদ্ধতি দেখে নিই, যে কিভাবে তোমরা নির্ণয় করবে। আমি এখানে ভুলক্রমে উপমা লিখে দিয়েছি, উপমা নয়, এটা হবে রূপক ও উৎপ্রেক্ষা অলঙ্কার। কেমন? বেশ, এখানে আমরা প্রথমে দেখো, তুমিও আইসো দেবী মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধু লয়ে রচ মধুচক্র গৌরজন, যাহা আনন্দে করিবে পান সুধা নিরবধি। ধরো এই লাইনটি রয়েছে, তাহলে এই লাইনটিকে আমাদের অলঙ্কার নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা কি করব? কেমন ভাবে লিখব? আমরা এখানে প্রথমে আমাদের যে কাজ, সে কাজটি হলো প্রথমে আমাদের চিনে নেওয়া। কি চিনে নেওয়া? প্রথমে চিনতে হবে অর্থালঙ্কার না শব্দালঙ্কার। আমরা বুঝতে পারছি অর্থালঙ্কার। এবার এই অর্থালঙ্কারের মধ্যে আমাদের এবার বুঝে নিতে হবে উপমেয় উপমান কোনগুলো আছে। তাহলে লক্ষ্য করে দেখো, চিত্ত, কবির চিত্তকে কবি, এই যে কবির চিত্ত ফুলবন মধু, তাহলে চিত্তকে কবি উপমেয় বলতে চেয়েছেন। কেমন? এবার এই কবির চিত্তের উপরে ফুলবন আরোপিত হলো। কেমন? ফুলবন আরোপিত হয়ে গেল। কবির চিত্তকে কবি কিসের সঙ্গে তুলনা করলেন? ফুলবনের সঙ্গে তুলনা করলেন। যেই তুলনা করলেন, অভেদ রূপে তুলনা করলেন। লক্ষ্য করে দেখো, অর্থাৎ ফুলবনের গুণাবলী সমস্ত কিছু চিত্তের উপরে আরোপিত হয়ে গেল। যখনই আরোপিত হয়ে গেল, তখন আমরা কিন্তু রূপক অলঙ্কারের রীতি পেলাম। তাহলে এরকে লিখবো কিভাবে? ঠিক এইভাবে লিখবো, যে কবির চিত্তকে ফুলবনের সাথে অভেদ করা হলো। কি করা হলো? কবির চিত্তকে ফুলবনের সাথে অভেদ করা হলো, এবং পরবর্তী ক্রিয়াটি ফুলবন কেন্দ্রিক, তাই এটি রূপক অলঙ্কার। আমরা লক্ষ্য করে যদি দেখি, যে এই যে চিত্ত, এর সম্পর্কে আর কিন্তু বলা হলো না। এবার কি হলো? ফুলবন সম্পর্কে যা কিছু বলা হলো। কিরম বলা হলো? ফুলবন মধু লয়ে রচ মধুচক্র গৌরজন, যাহা আনন্দে করিবে পান সুধা নিরবধি। অর্থাৎ চিত্তের কথা আর বলা হলো না, কবির মন, সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা এলো না। কার সম্পর্কে ব্যাখ্যা এলো? ফুলবন সম্পর্কে। তোমাদের বলেছিলাম রূপক অলঙ্কারের ক্ষেত্রে কোন পদটি বিশেষভাবে প্রাধান্য পায়? নিশ্চয়ই উপমান পদটি। এখানে দেখো, এই ফুলবন সম্পর্কে ব্যাখ্যা করলেন কবি। সুতরাং এই যে রূপ হলো, এই যে অলঙ্কার সৃষ্টি হলো, তাকে আমরা রূপক অলঙ্কার বলতে পারি। কেমন? বেশ, এবার লক্ষণীয়, এরপরে উৎপ্রেক্ষা অলঙ্কার কিভাবে আমরা নির্ণয় করব। একটা দৃষ্টান্ত দিয়ে দিই। তোমার কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কি লিখব? আমাদের প্রথমে কি করতে হবে? উপমেয়কে চিনে নিতে হবে। আমরা জানি এর মধ্যে উপমেয় কোনটি? নিশ্চয়ই উপমেয় হলো পূর্ণিমার চাঁদ। এবার এই পূর্ণিমার চাঁদকে দেখে
পূর্ণিমার চাঁদকে দেখে কবির কি মনে হলো, এটা হলো উপমেয়। উপমেয় এই পূর্ণিমার চাঁদকে দেখে কবির ঝলসানো রুটির সঙ্গে তুলনা করতে ইচ্ছে করলো। কারণ পৃথিবী গদ্যময়, যে পৃথিবীতে খাদ্য নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সেখানে পূর্ণিমার চাঁদ না, তাকে দেখে মনে হয় ঝলসানো রুটি। কবি তাই বলেছেন। আসলে যখন দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন কবি, কেন এই প্রেক্ষাপট যদি বিচার করি তাহলে তোমরা দেখতে পাবে, পরে কখনো যদি সময় হয় নিশ্চয়ই কবি সুকান্ত সম্পর্কে বলবো। তো যাই হোক, তো সেই প্রসঙ্গে দাঁড়িয়ে কবি এই কথাটি লিখতে বাধ্য হয়েছিলেন, কারণ তাকে বারে বারে ক্ষুধার্ত হয়ে অন্যের লাইনে লাইন দিতে হয়েছিল। যাই হোক, তো এখানে দেখো কবি বলছেন, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। পূর্ণিমার চাঁদকে কবির ঝলসানো রুটির সঙ্গে মনে হলো, তাই যেন এই তুলনাবাচক শব্দটিকে তিনি গ্রহণ করলেন, এই সন্দেহবাচক শব্দটিকে তিনি কিন্তু গ্রহণ করলেন এক্ষেত্রে। কেমন? এবং গ্রহণ করে আমরা লক্ষ্য করলাম উৎপ্রেক্ষা অলঙ্কারের নিয়ম কার্যকর করলো। অর্থাৎ উপমেয় পূর্ণিমার চাঁদকে উপমান ঝলসানো রুটি বলে প্রবল সংশয় হয়েছে, তাই এটি উৎপ্রেক্ষা অলঙ্কার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আশা করি কোথাও কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। সকলকে অশেষ ধন্যবাদ। এভাবে ক্লাসের সঙ্গে থাকো এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।